প্রথমে দেখে নেব এইমাত্র পাওয়া আজকের ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাইকোর্টে খারিজ মসজিদ মামলা, কল্যাণ বললেন আবার মাইক লাগান দেখি। আধার আপডেট এবার বাড়িতে, কারা পাবেন সুবিধা, কিভাবে করবেন বুকিং। অন্নপূর্ণা যোজনার টাকা আটকালেও ১০ লক্ষ মহিলার। ১২৫ দিনের কাজে সরাসরি ব্যাংকে টাকা, ৪,৫০০ টাকা করে পাবেন পরিযায়ী শ্রমিকরাও। কিভাবে, বিরাট ঘোষণা মন্ত্রের। বাড়ি এসে ফিরে গিয়েছেন কর্মীরা, জনগণনায় আপনার নাম কি বাদ পড়বে তালিকায়। বুলডোজার চালানোর করা হুঁশিয়ারি, পটাশপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আর কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ১ কোটি মানুষের কপালে চিন্তার ভাঁজ, জাতিগত শংসাপত্র যাচাইয়ের বিজ্ঞপ্তিতে বড় ধাক্কা দিল হাইকোর্ট। অগাস্টেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি, খুলছে কমপ্লেন পোর্টাল, কিভাবে আবেদন করবেন A to Z জানুন। লাইনের ঝামেলা শেষ, এবার বাড়িতে বসেই সেরে নিন আধার কার্ডের যাবতীয় আপডেট, রইল সহজ নিয়ম। মসজিদের তরফে কেউ নেই, মাইক খোলার বিরুদ্ধে মামলা খারিজ করে হাইকোর্ট বলল পুলিশের মৌখিক নির্দেশ নিয়ে কিছু বলবো না। রেশন কার্ডে আসছে বিরাট পরিবর্তন, যৌথ পরিবারের নিয়মে বড় ধাক্কা দিল রাজ্য সরকার। বুলডোজার চালানোর করা হুঁশিয়ারি, পটাশপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আর কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফাঁসি না প্রাণঘাতী ইঞ্জেকশন, মানবিক মৃত্যুদণ্ডের আর্জিতে কি বলল সুপ্রিম কোর্ট। রাজ্যের জাতিগত শংসাপত্র যাচাইয়ে বড় স্থগিতাদেশ হাইকোর্টের। পশ্চিমবঙ্গ রেশন ব্যবস্থায় বড় চমক, যৌথ পরিবারের জন্য এলো নতুন নিয়ম। 1 পয়সাও লাগবে না, এবার বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ, বিরাট ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। স্কুলের সময়ে জনগণনার কাজে শিক্ষকরা, রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশ, সংবাদপত্রের প্রতিবেদনের ওপর নির্ভর করে মামলা চলছে। প্রায় ৪,০০০ মসজিদের আপত্তির কথা বলা হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। জনস্বার্থ মামলা হিসেবে তা ধোপে টেকে না, তাই তা খারিজ করা হলো। আদালতের এই রায়ের পর মসজিদের তরফে মামলায় সওয়াল করা কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এবার থেকে নির্দিষ্ট শব্দ সীমা মেনে মাইকে আজান চলবে, কারো বাধা দেওয়ার কিছু নেই। যেসব মসজিদ থেকে মাইক খোলা হয়েছিল তারা আবার মাইক লাগাতে পারবেন। এজির কথায় বলা হয়েছে একটি মৌখিক নির্দেশের ভিত্তিতেই মামলা হয়েছে। কোনো কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে তা তারা উল্লেখ করেননি। কোনো বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘনের নথি নেই, অভিযোগগুলি অস্পষ্ট। ইমাম ও মসজিদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করা হয়েছে, কিন্তু তাদের কেউই আদালতে এসে বয়ান দেননি। মূলত সংবাদপত্রের খবরের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে বলা হয়েছে পুলিশ কর্মীরা মসজিদগুলিকে লাউডস্পিকার সরানোর নির্দেশ দিয়েছে, কিন্তু এমন কোনো প্রমাণ দেখাতে পারেননি। সম্প্রতি পুলিশ প্রশাসন মসজিদ কমিটিগুলিকে মৌখিকভাবে মাইক খোলার নির্দেশ দেয়, কোথাও কোথাও নিজেরাই গিয়ে তা খুলে দিয়েছে বলে অভিযোগ ওঠে। তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে আদালত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কাছে তথ্য চায়। তার ভিত্তিতে মঙ্গলবার রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন এজি জেনারেল সুরজিৎ নাথ। তিনি আদালতে জানান, পুলিশ প্রশাসনের তরফে এমন কিছু করা হয়নি, তা মৌখিক নির্দেশ ছিল মাত্র। বিচারপতিরা জানতে চান মসজিদের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের কোনো বৈঠক কি হয়েছিল। উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান, না, তা হয়নি, তাই মামলাটাই খারিজ হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আদালত স্পষ্ট করে দিয়েছে এবার থেকে কোনো মসজিদে মাইক খোলা হবে না। পুলিশ মৌখিক নির্দেশ দিলেও পুলিশ এসে মসজিদে ঢুকলে পাল্টা মামলা দায়ের করবেন। ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল কলেজে ভর্তি কিংবা চাকরি, সব ক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। আজকে প্রতিবেদনে রইল আধার আপডেটের নতুন গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য। আধার আপডেট এবার ঘরে বসেই জানুন নিয়ম। বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র নয়, এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা অথবা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা, সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের
বাসস্থান পরিবর্তন করতে হয়। বাড়িতে আধার এনরোলমেন্ট বা আপডেটের সুবিধার জন্য আপনাকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। বাড়িতে বসেই সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন। এর জন্য বার্থ সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেটের মতন নথিগুলো দেওয়া একান্ত প্রয়োজন। পাশাপাশি রিকোয়েস্ট UIDAI এর ইমেল ঠিকানায় পাঠানো যেতে পারে। ইমেলে এটিও জানাতে হবে যে আপনার কোন পরিষেবা প্রয়োজন, যেমন নতুন আধার এনরোলমেন্ট, বায়োমেট্রিক আপডেট, মোবাইল নম্বর আপডেট অথবা অ্যাড্রেস আপডেট। বাড়িতে আধার পরিষেবার জন্য রিকোয়েস্ট করার সময় কোন কোন কাজে সুবিধা পাওয়া যাবে তা হলো নতুন আধার এনরোলমেন্ট, বায়োমেট্রিক আপডেট বা মোবাইল নম্বর আপডেট এবং ঠিকানা আপডেট করতে আপনি বাড়িতে বসেই পারবেন। তবে আধার সার্ভিসের জন্য আপনার 700 টাকা হোম সার্ভিস চার্জ দিতে হবে। একই সঙ্গে আধার পরিষেবার প্রযোজ্য ফির অতিরিক্ত চার্জ নেওয়া হয়। রাজ্যের 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করলো সোমবার থেকে। আপাতত উপভোক্তা তালিকার বাইরে রাখা হয়েছে 17 লক্ষ আবেদনকারীকে। তাদের মধ্যে 10 লক্ষ আবেদনকারী টাকা পেলেন না আধার কার্ড সংক্রান্ত সমস্যার কারণে। কারো ক্ষেত্রে আধার কার্ডে থাকা নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নাম মেলেনি। বহু আবেদনকারীর ক্ষেত্রে আধার ব্যাংক অ্যাকাউন্টে এছাড়াও আয়কর প্রদান, 10,000 টাকার বেশি মাসিক আয় বা শহর এলাকায় বাড়িতে 3টি পাকা ঘর থাকলে তাদের উপভোক্তা তালিকা থেকে বাদ রাখা হয়েছে। আগামী 20 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে টাকা না পাওয়ার কারণ দেখতে পাবেন আবেদনকারীরা। সেই কারণ যুক্তিযুক্ত বলে মনে না হলে ওই দিন থেকেই ফের যাচাইয়ের আবেদন করা যাবে। ক্ষমতায় আসার প্রথম 2 মাসে প্রথম সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়েছিল নবান্ন। জুলাই মাসে টাকা দেওয়া হয়েছিল 1,20,00,000 মহিলাকে। 31 জুলাই পর্যন্ত জমা পড়ার সমস্ত আবেদন যাচাই করে আগস্ট মাসের 17 তারিখ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে মতো সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এ মাসে কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তা ঘোষণা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং সমাজ কল্যাণ সচিব মৌমিতা গোদারা বসু। রাজ্যের তরফে জানানো হয়েছে 31 জুলাই পর্যন্ত মোট 1,80,00,000 আবেদন এসেছে। এর মধ্যে 1,62,00,000 আবেদনপত্রের যাচাই সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে থেকেই 1,45,00,000 মহিলা এ মাস থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। উপভোক্তার সংখ্যাটা গত মাসের চেয়ে 25 লক্ষ বেশি। অগাস্টে মোট 4,350 কোটি টাকা পাঠানো হবে 1,45,00,000 ব্যাংক অ্যাকাউন্টে। যাচাই শেষ হবে সেপ্টেম্বরের 3য় সপ্তাহে। এই যাচাই পর্বে নতুন আবেদন নেওয়া হবে না। যাচাই পর্ব মিটলে তবেই নতুন আবেদন জমা নেওয়ার কাজ। কিন্তু আধার সংক্রান্ত সমস্যা মেটাতে কি পদক্ষেপ করছে রাজ্য? এ বিষয়ে দপ্তরের সচিব জানিয়েছেন, আধার সমস্যা মেটাতে নিজ নিজ এলাকায় ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের। সেক্ষেত্রে কোনো আবেদনকারীদের আধার ব্যাংক সিডিং না থাকলে তা করিয়ে নিতে বলা হয়েছে। যেহেতু তালিকাভুক্ত না হওয়া 17 লক্ষের ফের যাচাইয়ের সুযোগ আছে, তাই তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার থেকে সম্পূর্ণ বাদ পড়েছে বলে সমস্ত যোগ্য উপভোক্তাকে প্রকল্পের সুবিধা প্রদান করা। 125 দিনের কাজের টাকা এবার সরাসরি ব্যাংকে। পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা মন্ত্রীর, মিলবে আর্থিক সহায়তা। রানাঘাটে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার বড় ঘোষণা। প্রসঙ্গত 100 দিনের কাজের পরিবর্তে এবার 125 দিনের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। সরকারি প্রকল্পের দুর্নীতি ও অর্থ লুট বন্ধ করে প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার কথা জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার পার্টি অফিসে এসে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, সরকারি প্রকল্পের টাকা আর কোনোভাবেই লুটপাট হতে দেওয়া হবে না। যারা প্রকৃত উপভোক্তা তাদের অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানো হবে। শ্রমিকরা কাজ করবেন এবং তারাই সেই কাজের পারিশ্রমিক পাবেন। অশোক কীর্তনিয়া বলেন, 100 দিনের কাজ এখনও 125 দিনের হয়েছে। আমরা 125 দিনের কাজ দেব। সরকারি প্রকল্পের টাকা গরিব মানুষের কাছে পৌঁছবে। যারা কাজ করবে তারাই টাকা পাবে। পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গেও বড় ধরনের আর্থিক সহায়তার আশ্বাস দেন অশোক কীর্তনিয়া। তার বক্তব্য, বাংলা ছেড়ে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে। পরিবারগুলিকে 3,000 টাকা করে এবং বাইরে চলে যাওয়া শ্রমিকদের মা বাবাকে 1,500 টাকা করে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। অশোক কীর্তনিয়া আরও বলেন, শিক্ষিত যুবকদের জন্য কাজ ও আর্থিক সুযোগ তৈরি করা হবে। ফলে যুবকদের আর জীবিকার সন্ধানে বাংলার বাইরে যেতে হবে না বলেও দাবি করেন তিনি। এদিন রানাঘাটে বিজেপি সরকারের 125 দিনের কর্মসংস্থান ও জনকল্যাণমূলক প্রকল্পের রূপরেখা তুলে ধরে অশোক কীর্তনিয়া দাবি করেন, সরকারের মূল লক্ষ্য হবে গরিব মানুষের হাতে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া এবং প্রকল্পের অর্থের অপচয় ও দুর্নীতি বন্ধ করা। জনগণনার কাজে গৃহ গণনায় কোনো গৃহ বাদ পড়বে না। ঘর বা ফ্ল্যাট বন্ধ থাকলে গৃহস্থ ঘরে না থাকলেও দ্বিতীয়বার গণনা কর্মীরা যাবেন। বস্তুত সেই কারণে গণনা কর্মীদের স্টিকার দেওয়া হয়েছে। সোমবার সল্টলেকে পশ্চিমবঙ্গের জনগণনা কার্য নির্দেশক নিখিল পবন কল্যাণ জানান, নাগরিকরা যাতে তার বাড়িতে আসা গণনাকারীকে চিহ্নিত করে যোগাযোগ করতে পারেন তার জন্য গণনাকারী দরজায় স্টিকার দিয়ে আসবেন।
রবিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথ্য দিয়ে জানিয়েছিলেন, দেশের মধ্যে সর্বাধিক সংখ্যায় সেলফ ইনুমারেশন হয়েছে বাংলায়। আবাসিক গৃহের পাশাপাশি বাণিজ্যিকভাবে ব্যবহৃত ঘরগুলিও এই গণনার অন্তর্ভুক্ত করা হবে, আর এর লক্ষ্যে পৃথক প্রশ্নাবলী প্রস্তুত করা হয়েছে। জনগণনার প্রথম ধাপে পশ্চিমবঙ্গে 53 লক্ষেরও বেশি পরিবার স্বগণনা বা সেলফ ইনুমারেশন স্বপ্ন এখন 16 আগস্ট থেকে দ্বিতীয় ধাপে গৃহ তালিকাভুক্তিকরণ অর্থাৎ হাউস লিস্টিং শুরু হয়েছে। বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন গৃহ গণনা কর্মীরা। এই পর্যায়ে চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। সমস্ত গণনা কর্মীকে সাহায্য করতে জনগণের কাছে আবেদন করেন গণনা আধিকারিক নিখিল পবন। দাবি করেন, দেশে সর্বোচ্চ 53 লাখ পরিবার স্বগণনা নথিভুক্ত করেছে, যা রাজ্যের আনুমানিক পরিবার সংখ্যার 1/4। তবে অংশগ্রহণকারী উত্তরদাতাদের 93.84% গণনা সম্পন্ন করেছেন। টোল ফ্রি হেল্পলাইনে 1855 নম্বরও চালু হয়েছে। গণনায় যুক্ত 1,70,000 এনুমারেটর ও 30,000 সুপারভাইজার। প্রতি এনুমারেটরকে 150 থেকে 200 পরিবারের তথ্য সংগ্রহ করতে হবে। কেউ ভুল করে একই বাড়িতে বসবাসকারী আলাদা পরিবারকে একটি হাউসহোল্ড উল্লেখ করলেও সংশোধনের সুযোগ থাকছে। পটাশপুরে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কেলেঘাই নদীর বেহাল বাঁধ ও বন্যা কবলিত অঞ্চলগুলি ঘুরে দেখে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে নদী সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলি নিয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন মন্ত্রী। অবিলম্বে এই অবৈধ ইটভাটাগুলি সরিয়ে ফেলতে হবে, অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে সেগুলি গুড়িয়ে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মাঝে নদীর বাঁধ রক্ষা এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে মন্ত্রীর এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুলডোজার চালানোর কড়া হুঁশিয়ারি। পটাশপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আর কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?